সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের আলোচনা করছে। যদিও আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কারণ এখনো মৌলিক সংস্কারের বেশ কিছু প্রস্তাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংস্কারের জন্য কি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে? এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। সেই সঙ্গে আরও আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কামাল উদ্দিন সবুজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে সংস্কার নিয়ে আমরা দেখছি যে নানা মত দ্বিমতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং জুলাই সনদ যথাসময়ে তৈরি হবে কিনা সেটি নিয়েও শঙ্কা আমরা প্রকাশ করতে দেখেছি কমিশনের সহসভাপতিকে। এই বাস্তবতায় নির্বাচনের প্রভাব ফেলবে কি? ধন্যবাদ। প্রথমে কথাটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ গত বছরের 5ই আগস্টের পর যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিল, গত 11 মাসে আশার আলো মাঝে মাঝে আমরা দেখি বাংলাদেশের মানুষ, আবার মাঝে মাঝে মনে হয় যেন বাংলাদেশের রাজনৈতিক আকাশে কালো মেঘের ছায়া দেখা যায়। তো এগুলো মানুষকে অনেকটা হতাশ করে। আপনি যে কথা বলেছেন, দেখেন কালকে ঐকমত্য কমিশনের আলী রিয়াজ সাহেব, যিনি ওটার সহসভাপতি, এটা সভাপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো কাজে এটা দ্বিতীয় দফার মিটিং চলছে। উনি মিটিংয়ের পরে বলছেন যে আলোচনাটা মানে হতাশাব্যঞ্জক। মানে এর অর্থ হচ্ছে অনেক মৌলিক বিষয় এবং আপনার সাংবিধানিক যেই পদগুলি, সেই বিষয়গুলিতেও পদ্ধতিগতভাবে কিভাবে এগুলি পূরণ হবে, এই নানা বিষয়ে অনেক বিষয়ে আসলে মানে আশাব্যঞ্জক ঐকমত হয়নি, সেটারই রিফ্লেকশন দেখা যাচ্ছে। এবং সেটাকে কেন্দ্র করেই আগামীতে যে নির্বাচনের যেটা ফেব্রুয়ারিতে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের মধ্যে লন্ডনে যে বৈঠকটি হয়েছিল, এরপরে যে বাংলাদেশের একটা স্বস্তির আভা দেখা গিয়েছিল, সেটার মধ্যে আবার একটু মনে হচ্ছে যেন একটু ব্যাকফুটে চলে গেছে। সেখানে হতাশার জায়গাটা। এখন কথাটা হচ্ছে যে এখানে আমি একটা কথা প্রায় আমি বলি, আজকে আবার সেটা বলছি, সেটা হচ্ছে যে যারা এখন রাজনীতি মাঠে বিচরণ করছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ আর অন্য যারা আছে, তারা বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করছেন। তাদের মধ্যে অনেক কিছুতে ঐক্যমত হচ্ছে, আবার দ্বিমত হচ্ছে। কিন্তু বড় ধরনের কোনো জায়গায় যদি তারা এমন জায়গায় যদি জড়িয়ে যায় যে মানে সংঘাতের দিকে চলে যায়, সংঘাতে আমি বলতেছি মানে আপনার সংকটের দিকে চলে যায়, তাহলে কিন্তু ফেসিবাদেরই কিন্তু সুবিধা হবে, যেটা আমি বারবার বলি। সেজন্য এখন দেখেন আবার নতুন এই যে এই যে মিটিংটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের মধ্যে, সেই মিটিংয়ের পরে কিন্তু সবার কথার মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু ঐক্যের সুবাতাসটা কিন্তু বইছিল। কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আবার এটাকে ব্যর্থ। আবার দেখেন গত পরশুদিন যে মিটিংটা হলো, যেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেখানে বিএনপি ছাড়া ইসলামী দলগুলো প্লাস এনসিপি আর ভিপি নূর সহ অনেকে সেখানে যায় বক্তব্য দিয়েছেন। তো সেখানে একটা দেখা যাচ্ছে যে এটা কিছুটা মনে হয় যেন বিএনপির বাইরে, বিএনপিকে কিছুটা নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কার কেন্দ্র করে, বিচারকে কেন্দ্র করে বিএনপির বাইরে একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা সংগঠিত হচ্ছে। বড় ঐক্যের আভাস পাচ্ছেন কি? না, আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনটা তো হতেই হবে এবং সেটা ফেব্রুয়ারিতে আছে এখন পর্যন্ত, যদিও এখনো পর্যন্ত কোনো নির্বাচন কমিশনটা করেনি। কিন্তু কথাটা হচ্ছে আলী রিয়াজ সাহেব যে কথাটা বলছেন, সেটা তো আমরা একজন নাগরিক হিসাবে এবং সংবাদকর্মী হিসেবে সন্তুষ্ট হতে পারছি না। এই কারণে আজকে দেখেন 11 মাস হয়ে গেছে। 11 মাসের মধ্যে আপনার দৃশ্যমান কিন্তু কিছু সংস্কার হয়ে যাওয়া উচিত ছিল। ওনাদের ব্যর্থতা এটা, কিন্তু দৃশ্যমান কিছু বিচার হয়ে যাওয়া উচিত ছিল। আজ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিচার। এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখে বহুবার শুনেছি, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মুখে বহুবার শুনেছি এবং সরকারের অনেকের মুখে শুনেছি যে অতি দ্রুত বিচার করা হবে। কিন্তু 11 মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটা
রায় কিন্তু হলো না, কিন্তু সময় নির্ধারণ না এই যে এবং যে মিটিংটা হয়েছিল দুইজনের মধ্যে, তারেক সাহেব এবং ইউনূস সাহেবের মধ্যে, সেখানে কিন্তু ইউনূস সাহেব বলেছিলেন যে সংস্কার এবং বিচারের মধ্যে দৃশ্যমান উন্নতি যদি না দেখেন তাহলে কিন্তু ওটাকে কন্ডিশনাল করে দিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচনকে। কাজে এটাও কিন্তু একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দিন তো চলে যাচ্ছে, আর মাত্র 7 মাস আছে। কাজেই আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ হয়তো দৃশ্য তো মাঠে নাই, কিন্তু তারা আছে, কিন্তু এটা আমি বলি আছে, তারা ব্যুরোক্রেসিতে আছে, তারা গণমাধ্যমে আছে, তারা বিভিন্ন জায়গায় আছে। এবং যেখানেই কনফ্রন্টেশনের কোনো ধরনের সংঘাতের যেন মুখোমুখি যখন রাজনীতিগুলি হচ্ছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক মঞ্চে ছিল, ভিন্ন ভিন্নভাবে হলেও একইভাবে ছিল, তাদের মধ্যে সংঘাত দেখলে তারা কিন্তু কোনো না কোনোভাবে এগুলোর মধ্যে হয়তো ঢুকছে। কারণ এটা ঢুকবেই, কারণ তারা তো চাইবে তারা তাদের ব্যাক করার জন্য যত ধরনের কৌশল আছে সেগুলো অবলম্বন করার জন্য। তো সেই জায়গাটা বিএনপি সহ, জামাত সহ, এনসিপি সহ তারা দিবে কেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন প্রশ্নে মতের অনৈক্য তো থাকতেই পারে, কিন্তু নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচনটাকে করার জন্য আজকে 17-18 বছর বাংলাদেশে যে নির্বাচন নাই, বাংলাদেশের মানুষ যে নির্বাচন এটা দেখতে চায়, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে শুরু হওয়ার দরকার, এটা মানুষ ফিল করে। তো সেটার মধ্যে যদি এখন যদি নানা ধরনের ইস্যুকে সামনে এনে যদি এটাকে আপনি নস্যাৎ করার যদি এরকম কারো পরিকল্পনা থাকে, এটা মহা দুঃখজনক ব্যাপার হবে। আপনি দেখেন এর মধ্যে দেখেন একটা কথা বলি, সরকার গ্রহণ করেছে কিনা না সেটাও তো আমরা দৃশ্যত কোনো কিছু দেখতে পাচ্ছি। আমি দেখেন কয়েকদিন আগে, এই কয়েকদিন ধরে আপনি দেখবেন একটা জিনিস খুব সাংঘাতিকভাবে উঠে আসছে, সেটা হলো সংখ্যানব্বই বা পিআর পদ্ধতি নিয়ে। এটা কিন্তু মোদি দিয়ে ছিল না, কিন্তু এইটাতে কিন্তু আবার বিএনপিকে আবার ইয়ে করে দিচ্ছে। কাজে প্রশ্ন আছে, পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। আমিরুল ইসলাম কাগজি, বলা হয়েছিল যে জুলাই মাসে জুলাই চার্টার প্রণয়ন করা হবে, এবং একেবারে দ্বার প্রান্তে এসে এখন আমরা হতাশার কথা শুনছি। যদি সংস্কার প্রশ্নে কি আসলে ঐকমত্য না হয়, নির্বাচন বিলম্ব হবে কি? সংস্কার কি কি বিষয়ে সংস্কার হচ্ছে আমি আপনাদের এই অনুষ্ঠানে আগেও একবার বলে গেছি যে আপনার মোটা দাগের সংস্কার, যেটা সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, প্রশাসন সংস্কার, পুলিশের সংস্কার, এই বিষয় অনেকগুলো আছে। এর মধ্যে সবচেয়ে বড় সংস্কার যেটা সংবিধান সংস্কার। আপনি অল্প সময়ের মধ্যে এই সংবিধান সংস্কারটা করতে পারবেন না। আর এই সংবিধান সংস্কার করতে গেলেও এটা কিন্তু পরবর্তী পার্লামেন্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে, তাহলে আপনি ওইটাতে খুব সুবিধা করতে পারবেন। আর ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলোতে প্রায় কাছাকাছি চলে আসছেন। আপনার এখন সমস্যা কোথায় হচ্ছে? সংস্কারের কথা বলে আপনি নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছেন, যে ডেট দিচ্ছেন সেটাই তো। আপনার এখানে জামাত ইসলাম এবং এনসিপি এরা আবার নতুন কিছু শর্ত দেওয়ার দিকেই যাচ্ছে। তো এখন আপনার বাংলাদেশের এখন যে পরিস্থিতি, নির্বাচন তো একটা দিতে হবে। আপনি যদি নির্বাচন না দেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন না দেয় এবং আরও দেরি করতে চায়, তাহলে আপনার দেখা যাবে যে আমরা যে কারণে বাংলাদেশের জনগণ গত 15-16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, কি কারণে? যে একটা অনির্বাচিত সরকার ছিল, যে তারা নিজেদের মতো করে নির্বাচন করে করে প্রতিবারই তারা ক্ষমতায় থেকেছে, এই পর্যন্ত আসছে। তাদের বিরুদ্ধেই তো আন্দোলনটা হয়েছে। এখন আপনি আবার বলছেন যে এখানেও যদি এরকম নির্বাচন ছাড়াই আপনি থাকতে চান, আর আপনি তো ঘোষণাই তো দিতে পারছেন না যে কতদিন। আপনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা আশ্বস্ত, বাংলাদেশের জনগণ আশ্বস্ত হয়েছিল যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আপনি নির্বাচনটা দিবেন, অর্থাৎ রমজানের আগে। তা রমজানের আগে যদি আপনি দিতে চান, তাহলে সবাই কিন্তু এই বৈঠকের পরে এবং এই ঘোষণার পরে মোটামুটিভাবে একটা আশ্বস্ত হয়েছিল যে হয়ে যাবে। কিন্তু এখন যত দিন গড়িয়ে যাচ্ছে, এবং একটা জিনিস বলা হচ্ছিল যে বিচার এবং সংস্কার দৃশ্যমান করার কথা। আপনি দৃশ্যমান করার কতদিনে দৃশ্যমান করতে পারবেন? আপনি ঠিক করে দেন যে ঠিক আছে, আমি আরও আমার সময় লাগবে, তবুও তো আপনাকে একটা টাইম লাইন দিতে হবে। না হলে আপনি অনন্তকাল ধরে কি আপনি বলবেন যে আমার অনন্তকাল ধরে সময় লাগবে? তা তো হইতে পারে না। একটা টাইম লাইন দিতে হবে। এই টাইম লাইনের বাইরে গেলেই তখন নানামুখী ষড়যন্ত্র কিন্তু তৈরি হতে পারে। আমরা একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে একটা ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, কিন্তু এখন যদি আবার এরকম মনে হতে পারে যে নির্বাচন সেই সময় তারা দিতে চায়নি বলেই আমরা বলে আসছি যে ষড়যন্ত্র হচ্ছে। এখন যদি আবার এরকম কোনোভাবে আরেকটি ষড়যন্ত্র যদি চেপে বসে, তখন দেখা যাবে যে এটা আরও প্রলম্বিত হচ্ছে।
তো বাংলাদেশের জনগণ তো একটার পর একটা ষড়যন্ত্র মোকাবেলা করে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এখন এই সংস্কারের দোহাই দিয়ে আবার যদি সামনের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা খুব খারাপ হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেমনটি বলেছে যে সংস্কার কমিশনকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে তাদের সব প্রস্তাব সব রাজনৈতিক দল মেনে নেবে। তা কি সব রাজনৈতিক দল কি মেনে নিবে একটা সংস্কার? এই যেমন আমি একটা কথা বলি, আপনার সর্বশেষ যেটা আসছে যে নির্বাচন, আচ্ছা নির্বাচন নিলে পরে তারপরে তো সংস্কারের কথা। আচ্ছা সংস্কার এই যে জামাত এবং এনসিপির মধ্যে যে আমাদের যে অনেকগুলো বিরোধ দেখা দিচ্ছে, তারা বলছে যে নির্বাচন তারা ওই সংস্কারের কথা বলে নির্বাচনটা পিছানোর একটা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। জামাত ইসলাম এবং এনসিপি কি দ্রুত নির্বাচন চায়? তারা কি জন্য নির্বাচনটা চাইবে? তারা এখন জামাত ইসলাম বিশেষ করে এখন যে সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করছে, সেটা প্রশাসনে হোক বা শিক্ষা ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় জামাত ইসলামের অনেক সুযোগ সুবিধা আছে, তাদের অনেক নেতা কর্মী ওই সমস্ত জায়গায় পদায়ন করা আছে তাদের, তারা এই সুবিধাগুলো এখন ভোগ করছে। তারা মনে করে যে তারাই এখন ক্ষমতায়, এক ধরনের আবহ তৈরি করে রাখছে। তারা যদি ক্ষমতার সুবিধা ভোগী হয় তারা তো নিশ্চয়ই নির্বাচন বিলম্বেরও চেষ্টা চালাবে। ওই জন্যই বলছি তারা নির্বাচন এই প্রলম্বিত করার চেষ্টা চালাচ্ছে শুধু এই কারণে, যেদিনকে নির্বাচনটা হয়ে যাবে এরপরে তো তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তাদের আর খুঁজেই পাওয়া যাবে না। কেন তারা তো আর এই এখন যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তারা এবং এনসিপি তারা দুইটা গ্রুপই তো এখন এই ধরনের সুযোগ ভোগ করছে। এই সুযোগ ভোগ করতে যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা হবে বা সেদিন থেকে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু পরবর্তী নির্বাচন যেদিন হয়ে যাবে, ভোট হয়ে যাবে, তখন তো একটা রেজাল্ট আসবে এবং পরবর্তী সরকার যখন ওত নেবে তখন তো আর এদের কোনো রকম এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার আর জায়গা নেই। এই জন্যে তারা চাচ্ছে যে যত বিলম্বিত হবে তাদের এই ক্ষমতা এক্সারসাইজ করা তত ওই মানে তারা বাড়বে তাদের। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে তারা এইটা বিলম্বিত করার মূল কারণ হচ্ছে যে তারা এখন যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এইগুলো নির্বাচনের পরে আর পাবে না। এই জন্য নির্বাচন যত দেরি হয় তাদের জন্য ভালো, এটা অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু ভালো না, এই জামাত ইসলাম এবং এনসিপির জন্য ভালো। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে জুলাই সনদে কোন কোন বিষয়গুলোকে যুক্ত করতে চাচ্ছে? 166 যে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, সবগুলো অন্তর্ভুক্ত করার সুযোগ আছে? সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক দেশ সন্ধ্যার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমিরুল ইসলাম কাগুজে যে আলোচনায় আমরা ছিলাম, 166টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই চার্টারের কথা যে বলা হচ্ছে, 166টির সব প্রস্তাবকেই কি অন্তর্ভুক্ত করতে চাইছে কমিশন? না, এটা কি তাই কি সম্ভব? আর আপনি জুলাই চার্টার যেটা করবেন সেটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেগুলো আসছে সেইটাই করবেন আপনি এই চার্টার। আর আপনি এখন মূলত এই চার্টারটা করা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলোকে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদেরকে এক ধরনের বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসতেছেন। এই তো এটা হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে, এখন একটা আপনার ইমপ্রেশন তৈরি করা হচ্ছে। তো এই ইমপ্রেশনটা তৈরি করে কি আপনি চূড়ান্তভাবে কোনো কিছু অর্জন করতে পারবেন? আপনাকে তো প্রথমেই দেখতে হবে যে আপনি নির্বাচন করবেন একটা, আপনি এই চার্টার তৈরি করছেন, এই যে সনদটা যেটা তৈরি করতে চাচ্ছেন সেইটা দিয়ে কি সব কিছু করতে পারবেন? আপনি এখানে একটা কথা বলি, আপনি নিয়ে আসছেন সংস্কারের কথা, যেখানে আমাদের সংবিধানের বেশ কয়েকটি ধারা নিয়ে আসছেন, যেমন 70 অনুচ্ছেদ নিয়ে আসছেন। 70 অনুচ্ছেদ তো আপনাকে এখন এই চার্টারে নিয়ে আসতে হবে। এখন 70 অনুচ্ছেদ যারা ক্ষমতায় আসবে তারা 70 অনুচ্ছেদকে কিভাবে ব্যবহার করবে সেটা তো তাদের ব্যাপার। এখানে বলাই হয়েছে যে এই 70 অনুচ্ছেদের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা 31 দফা যে রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল, সেখানে 70 অনুচ্ছেদের কথা পরিষ্কার করে বলা হয়েছে যে শুধুমাত্র আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বাদে আর সমস্ত জায়গায় প্রত্যেক সদস্য তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু এখানে যারা এই সংস্কার ঐক্যমতের যে সংস্কার কমিশন করা হয়েছে তারা বলছে যে সবগুলোকেই ওপেন করে দিতে হবে। আপনি ওপেন করে দিলে পরে কি সেই গভর্নমেন্ট তার চালাইতে পারবে? তারপরে আপনি আসছেন যেটা এই যে এখন আবার নিয়ে আসা হচ্ছে পিআরের কথা, যে সংখ্যানুপাতিকের কথা যেটা নিয়ে আসার কথা বলা হচ্ছে, যে আপনি ভোট নিয়ে আসবেন, ভোট হবে যারা সংখ্যানুপাতিক হারেই সংসদে আসবে।
এটার উদ্দেশ্যটা কি? তাহলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোনো একটি রাজনৈতিক দল এককভাবে মানে সরকার পরিচালনা করার জন্য যেমন 151 আসন দরকার হয়, সেই 151 আসন কি পাবে? কোনো একটি রাজনৈতিক দল পাবে না যদি আপনি সংখ্যানুপাতে যান। তাহলে একটা ভঙ্গুর একটি সরকার পাচ্ছেন, ঝুলন্ত একটি পার্লামেন্ট পাচ্ছেন। তো এই ঝুলন্ত পার্লামেন্ট নিয়ে আপনি কিভাবে চলবেন? তাহলে পরবর্তীতে এই যে এখন যে একটা অস্থিতিশীল সরকার আছে, ওই আরেকটা তো আপনি অস্থিতিশীল সরকারের দিকে যাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের কাছে হয়তো বা আপনি এখন সস্তা জনপ্রিয়তা নিতে পারেন। গতকালকে না পরশুদিনকে ইসলামী আন্দোলন তারাও একটা সম্মেলন করছিল ওই যে সরোয়ার্দী উদ্যানে, সেখানে তারাও নিয়ে আসছে হলো সংখ্যানুপাতের কথা। তারপর জামাত ইসলামীও এখন নিয়ে আসছে, এনসিপিও নিয়ে আসছে, তারা কিছু নিয়ে আসছে। এর অর্থটা কি? তাহলে যখন আপনি কিন্তু এখনো কিছু কিছু মার্কা প্রতীক আপনি নিষিদ্ধ করেন নাই, তাহলে নৌকা প্রতীকও কিন্তু এর মধ্যে চলে আসবে, আপনার দাড়িপাল্লা আসবে, ধানের শীষ আসবে। তারপর ওরা যে যে বিষয়টিতে ইঙ্গিত করেছিল এই আলোচনা, আমি সেটা একটু যুক্ত করে দেই। বলছিল যে বিএনপিকে ঠেকানোর কৌশল হিসেবেই কি নতুন নতুন বিষয় করা হচ্ছে? একেবারে এইটা তো আপনার বিএনপিকেই ঠেকানোর জন্য এই ইস্যুটা নিয়ে আসা হয়েছে, সংখ্যানুপাতিক। এই সংখ্যানুপাতিক তো তারা আগে একবার নিয়ে আসছিল একেবারে প্রথম দিকে, আপনার মনে থাকার কথা। এই আগস্টের এই ঘটনার পরপরই, আপনার মনে আছে কিনা আমি জানি না, অক্টোবর নভেম্বরের দিকে যখন এই যে সংস্কার মানে কমিশনগুলো গঠন করা হচ্ছিল, তখন একটা আওয়াজ উঠেছিল যে এইবারের নির্বাচনটা হতে হবে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তখন বুঝাই দেওয়া হলো যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি আপনারা আসেন তাহলে নৌকা প্রতীকও কিন্তু মার্কেটে ঘুরতে থাকবে, আপনি নিষিদ্ধ করতে পারবেন না। আপনার জামাতে এই যে কি বলে দাড়িপাল্লা, তারপরে এই যে শাপলা, ধানের শীষ সব থাকবে। যখন থাকবে তখন তো আর আপনার কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ এগুলো তো আপনি দেখাতে পারছেন না, আপনার প্রতীকটা চলে যাচ্ছে সমস্ত জায়গায়। তো ওই প্রতীকগুলোতে যখন ভোট আসবে, তা আপনি সেই ভোটগুলো তো যখন সংখ্যানুপাতিক নিয়ে আসবেন, সর্বোচ্চ ধরে নেন বিএনপি কত যা পাবে সেটা দিয়ে তো তার ওই যে কাঙ্ক্ষিত সরকারটা গঠন করতে পারবে না। তাহলে কাঙ্ক্ষিত সরকার গঠন করতে পারবে না, অতএব জামাত ইসলাম মনে করছে যে ওই যে আওয়ামী লীগ চলে গেছে তাদের নিয়ে, তারপরে এনসিপি নিয়ে, এইগুলো নিয়ে তারা একটা হয় সরকার গঠন করবে, সরকার গঠন করতে না পারলে এমন কাছাকাছি তাদের সংসদ সদস্য নিয়ে আসতে পারবে যে বিএনপিকে যে কোনো মুহূর্তে বা পরবর্তী সরকার যেই আসুক না কেন তাকে যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রাম করে অথবা পার্লামেন্টে তাদের বিরুদ্ধে অনাস্থা এনেই এইটা তারা একটা গ্রহণ করতে পারে। এইটা হচ্ছে এক ধরনের ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রটা কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যে হচ্ছে তা না, বাইরের থেকেও যারা এখনো পর্যন্ত বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ওত পেতে বসে আছে যে যদি এটা খাওয়ানো যায় সংখ্যানুপাতিক এই বিষয়টি, তাহলে দেখা যাবে যে বিএনপিকেই ঠেকাই দিলে আর কি হবে। এই যে গত 15-16 বছর ধরে একটাই মাত্র টার্গেট ছিল, সেটা যাতে বিএনপি কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে না পারে। একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি আসে, তাহলে বিএনপিকে ঠেকানোর জন্যই তো এগুলো করা হয়েছে। এবং কালা কানুন করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিধান তুলে দেওয়া হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, এবং একদলীয় বা ওই যে আমি ডামি ভোট হয়ে গেছে। এগুলো করা হয়েছে কি বিএনপিকে ঠেকানোর জন্য। বিএনপির সমর্থন এবং সমর্থক গোষ্ঠী যে সমর্থন এখনো পর্যন্ত আছে গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রত্যেক জায়গায়, সেইটা যদি বিএনপি তারা ভোটের বাক্সে নিয়ে আসতে পারে তাহলে তারা নির্বাচিত হতে পারে খুব সহজে। আর গণতন্ত্রের কথা হচ্ছে কি, আপনারা যদি বলেন যে তারা তাদের একমাত্র কথা হচ্ছে যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ যদি এরকম আনুপাতিক হারে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠের মতটা প্রকাশিত হবে। এটা কি পৃথিবীর কোনো জায়গায় এখন আর আছে? অনেক জায়গায় সংখ্যানুপাতিক হয়েছে, নেপালে হয়েছিল, শ্রীলঙ্কা হয়েছিল, তারা কিন্তু এখানে টিকতে পারে নাই। টিকতে না পেরে পরে তারা আবার ওই আগের জায়গায় চলে আসছে। যে আপনি 300 আসন, সারা দেশের ভোটার হচ্ছে 12.5 কোটি, আপনি ভোট দিয়ে বানাই দিচ্ছেন তো 300 সংসদ সদস্য, তাহলে তারা কি সংখ্যালঘিষ্ঠ না? তারপরে আপনি বলছেন যে হয়তো বলে দিতে পারেন যে আমরা 44% ভোট পেলাম, আর বিএনপি হয়তো 51% ভোট পেয়ে তারা নির্বাচিত হয়ে গেল। তো নির্বাচনের সিস্টেমটা তো এটা যে আপনার চেয়ে 1 ভোট আমি বেশি পাই যদি, তাহলে আমি নির্বাচিত হব। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে প্রায় তো সংখ্যক ভোট পেলাম আমরা, 1 ভোটের এদিক ওদিক, তাহলে কেন আমার দলও এই ক্ষমতার ভাগাভাগি নিতে পারবে না? কিন্তু এটা তো পৃথিবীর কোথাও এটা হচ্ছে না। 1 ভোটের বেশি পাইলেই পরে তাকে নির্বাচিত করা হচ্ছে। তারপরে আপনি আরেকটা কথা বলি, কয় সদস্যের আপনার ক্যাবিনেট তৈরি হয়? সর্বোচ্চ আমরা দেখতে পাইছি হলো 62 সদস্যের ক্যাবিনেট হয়। তো সেটাও তো সংখ্যালঘু।
সারা পৃথিবীতে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার 18 কোটি, তারা নিয়ন্ত্রণ করছে কয়জন? 62 জন মন্ত্রী। তাহলে সব সময় এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এই যে জনগণ ভোট দিয়ে একটা সরকার গঠন করবে এবং এই সরকার থাকবে ছোট, সেই সরকারই তাদের নিয়ন্ত্রণ করবে, সমস্ত পলিসি দিবে। বিগত সময় তো আমরা এটাও দেখেছি যে সংখ্যা গরিষ্ঠের যে প্রভাব সেটি তীব্রভাবে কিন্তু প্রভাব পড়েছে, সংসদীয় গণতন্ত্রকে উৎসাহিত করেছে। সংসদীয় গণতন্ত্র থেকে কিন্তু আমরা স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত হতে দেখি। হ্যাঁ, এটাও হতে পারে। তাহলে সেই জায়গা থেকে আপনাকেও শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি আপনি না নেন, যে আপনি যদি স্বৈরতন্ত্রের দিকে যান বা ফ্যাসিবাদের দিকে যান, আপনি অতীতের ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, তাহলে আপনিও ওইরকম ফ্যাসিবাদের তকমা গায়ে লাগিয়ে আপনাকেও বিদায় নিতে হবে। কারণ যখন আপনি দেখবেন সারা বাংলাদেশের মানুষ যখন আপনার উপরে আস্থা রাখবে, আপনাকে যখন সবাই ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনার জনগণ যা চেয়েছে তাদের সমস্ত চাহিদা আপনি পূরণ করতে সক্ষম হচ্ছেন কিনা, তাদের মতের বিরুদ্ধে যে আপনি সংসদে কোনো আইন পাস করছেন কিনা। যদি করেন তাহলে আপনি কি করবেন? তাদের বিরুদ্ধে যদি আপনি যান, জনগণ ফুঁসে উঠতে পারে যে কোনো মুহূর্তে। সেইটা তো দেখাই দিছে আমাদের জুলাইয়ের যে একটি দলের যদি সংখ্যা গরিষ্ঠ থাকে সংসদে, তাদেরই যদি সকল প্রতিনিধি থাকে, তাহলে আবারও যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে না তার নিশ্চয়তা। সেক্ষেত্রে তো বলা হচ্ছে যে এই যে পার্লামেন্টারি যে সমস্ত কমিটিগুলো গঠন করা হবে, সেখানেও সংখ্যা মানে আনুপাতিক হারে তারা সভাপতি হবে। তারপরে আপনার এই কথাটা তো বলেই দেওয়া হলো যে স্পিকার সরকারি দল থেকে হচ্ছে, তারপরে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। এই বিষয়গুলো তো আর চলে আসছে। তাহলে এখন আপনার তো ভোট নিয়েই চলে আসতে হবে। ভোট না নিয়ে আপনি কেন এইটার উপরে আপনি প্রভাব ফেলবেন? আপনিও আসেন, ভোট নিয়ে আসেন। জনগণ যদি আপনাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায়, তাহলে তো কোনো সমস্যা নেই। আমিরুল ইসলাম কাগজি, কামালউদ্দিন সবুজ, পিআর পদ্ধতির নেপথ্যে কি এমন প্রশ্ন তুলেছে বিএনপিও। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে 91 সালের পর বিএনপির অনুকম্পায় জামায়াত ছাড়া যাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব ছিল না, আজ তারা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানাচ্ছে, নাকি সারা দেশে ভরাডুবির আশঙ্কায় পিআর পদ্ধতির ফাঁদে নিজেদের সংসদে ঢোকানোর চেষ্টা করছে। পিআর পদ্ধতির নেপথ্যে কি আওয়ামী লীগ পুনর্বাসন করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা হবে, এমন প্রশ্ন তুলেছে বিএনপি। আপনার বিশ্লেষণ জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যে 18-19 বছর ধরে কোনো সরকার ছিল না, মানে সরকার ছিল না মানে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না। এখন একটা বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল সরকার চায়। সেই স্থিতিশীল সরকার করতে হলে পিআর পদ্ধতি, যেটা এই কয়েকদিন ধরে এটা খুব উচ্চারিত হচ্ছে অনেক বেশি, সেটা এটার সঙ্গে এটার বিপরীতে অবস্থান এটার। কারণ এখন বাংলাদেশের যে অবস্থা আছে, এই অবস্থায় কিন্তু মনে করেন ভোটের যে হিসাব, ভোটের যে ডিনামিক্স, সেই হিসাবে পিআর পদ্ধতি এই মুহূর্তে আমি মনে করি যে সেটা ভালো সরকার উপহার দিবে না। কারণ এখানে একটা স্থিতিশীল সরকার দরকার হবে এখন। তো সেই অর্থে হঠাৎ করে জামাত ইসলাম সহ এনসিপি সহ অন্যান্য অনেকগুলি দল এটা করছে। এই কারণে করছে, তারা জানে যে এখন তো বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, আমরা সবাই জানি। এখন এই ধরনের ডেমোক্রেসিতে মনে করেন 151 সিট, আপনি 300 সিটের মধ্যে 151 আসন পেলে আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন সিঙ্গেল মেজরিটিতে। তো জামাত এনসিপি সহ তাদের হিসাবটা হচ্ছে যে তাদের যে ভোটের হিসাব, তারা এটা তো ওইভাবে হিসাবটা বলা যাবে না কে কত সিট পাবে। তারা এটা জানে যে তাদের সিটের সংখ্যা হয়তো খুবই কম হবে। তো তারা যদি পিআর পদ্ধতিতে যায়, তারা অনেক বেশি সিট পাবে। এবং ওই যে আমি যেটা আমার প্রথম দফায় আমি যেটা বললাম যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে সমাবেশটা হলো এবং সেখানে যে সবাই যে বক্তব্য দিল পিআর পদ্ধতির পক্ষে, এবং সেখানে দৃশ্যত মনেই হয়েছে যে একটা বিএনপির কে চাপে রাখার জন্য একটা প্ল্যাটফর্মকে মানে গুছানোর চেষ্টা করা হচ্ছে। তো এখন পিআর পদ্ধতি, তারপরে মনে করেন স্থানীয় সরকার নির্বাচনটা আবার সামনে নিয়ে আসা। আপনি দেখেন প্রথম কিছুদিন ধরে কিন্তু এগুলো প্রথম কিছুদিন জামাত ইসলাম এটা বলতো পিআর পদ্ধতি, অন্যরা তেমন কিছু বলতো না খুব একটা। স্থানীয় সরকার নিয়ে জামাত ইসলাম বেশ কিছুদিন এটা বলেছে। এরপরে আবার ওই মিটিংয়ের পরে তারেক রহমান সাহেব এবং এটা কিন্তু আবার হয়ে গেল। তখন জাতীয় নির্বাচনের কথাও কিন্তু এই আপনার জামাত ইসলামই বলেছে, হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন, এটা কিন্তু সবাই সাধুবাদ জানিয়েছে। তো কয়েকদিনের মধ্যে আবার কি এমন ঘটলো যে ওই
অবস্থান থেকে সরে এসে আপনি এখন পিআর পদ্ধতি স্থানীয় এখন এই মুহূর্তে কেন স্থানীয় সরকার নির্বাচন করতে হবে? আপনি বলছিলেন যে গণঅভ্যুত্থানের পরে সরকারের স্থিতিশীলতা নিশ্চিত হওয়াটা জরুরি। সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতে যে কি আসলে সরকারের সামনে নির্বাচিত সরকার হবে কিনা, সরি আমি বলছি সামনে নির্বাচিত যে সরকারটা হবে নির্বাচিত সরকারের কথাই বলেছেন, স্থিতিশীল হওয়া দরকার। আপনার প্রশ্নটা আবার বলুন। সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতে যে সরকারের স্বেচ্ছাচারিতা করার সুযোগও তৈরি হবে কিনা? না, সেটা তো হচ্ছে যে আপনার স্বেচ্ছাচারিতা কি, আপনার মনে করেন শেখ হাসিনা যে 16-17 বছর ছিল, উনি তো ভোট ছাড়াই বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল করেছিল এবং না তাহলে উনি তো কিছু ছাড়াই স্বৈরাচার হয়ে গেছেন। এখন মনে করেন একটা নির্বাচিত সরকারও কিন্তু স্বৈরাচারী হয়ে যেতে পারে, সেটার জন্য একটা ভারসাম্যের দরকার আছে। এটা আমি বিশ্বাস করি। একটা ভালো আমি মনে করি যে একটা স্ট্রং বিরোধী দলের দরকার আছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর রিপ্রেজেন্টেশনের দরকার আছে। সেটা কিন্তু আপনার পিআর পদ্ধতি দিয়ে আপনি সেটা ঠেকাতে পারবেন না, বা স্থানীয় সরকার নির্বাচনকে আগে করে ঠেকাতে পারবেন না। সেটার জন্য কিছু সংস্কারের যে কাজগুলি হচ্ছে, যেগুলো করতে পারছে না, সেখানে কিছু জায়গায় আপনি কাজ করতে পারেন। আমি বলবো যে মনে করেন যে আলী রিয়াজ সাহেব যে বললেন, সেটা তো খুবই হতাশা। আমি তো ওনার বক্তব্যে হতাশা ব্যক্ত করছি। আজকে 11 মাস ধরে উনি কি মিটিং করলেন যে কোনো কিছুর ব্যাপারেই ওনারা কোনো কিছু করতে। আমি তো মনে করি সরকারের ভিতরে, শস্যের ভিতরে তো ভূত আছে। আপনি দেখেন এনসিপিও পরশুদিন বললো, কালকে বললো যে তারা সরকারের সমালোচনা করে বললেন, কারণ যেহেতু অনেকে তাদেরকে সরকারের মানে কি বলে পরোক্ষ বা প্রত্যক্ষ মদদে মনে করে যে তারা রাজনীতি করছেন, তাদের সরকারের সমালোচনা করলেন, করে আপনার বললেন যে তারা 3রা আগস্ট আপনার জুলাই সনদ প্রোক্লামেশন ঘোষণা করে দেবে। আমি তো এটাও বুঝছি, আমার মাথায় আসে না যে এই যে জুলাই সনদের যে বিষয়টা, এটাতে কিন্তু বিএনপিও রাজি ছিল, এখনো আছে আমি যতটুকু জানি। কিন্তু এটা এই জুলাই সনদ নিয়ে বা আপনি মনে করেন আপনার যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বা পিআর পদে, এই যে নতুন নতুন ইস্যুগুলি সামনে নিয়ে আসা হচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশে এখন যে বাংলাদেশের যে একটা স্থিতিশীল জায়গায় যাওয়ার একটা যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেগুলো বাধাগ্রস্ত হবে। আমি মনে করি যে এই যে নতুন নতুন রাজনৈতিক দলগুলি যে নতুন নতুন ইস্যু নিয়ে আসছে, এগুলো আনা উচিত হবে না তাদের বরং আমি এটা জামাত বা এনসিপি বা অন্য রাজনৈতিক দল যদি মনে করে যে এই পদ্ধতিতে নির্বাচন করলে তাদের সিটের সংখ্যা খুবই কম, আপনার এটাও আবার ঠিক। আপনি জানেন যে জামাত ইসলাম এবং এনসিপি কিন্তু বিএনপির সঙ্গেও কিন্তু আপনার সম্পর্ক রক্ষা করে, কিন্তু এখনও আছে। কিন্তু এটা মাঝে মাঝে এটা মনে হয় যে দূরে সরে গেছে, কিন্তু আছে, সেই জায়গায় কিন্তু স্কোপটা রয়ে গেছে। কিন্তু এভাবে নির্বাচন করেও তাদের সিটের সংখ্যা বাড়ানো যায়। 91 এবং 96 নির্বাচন আমরা দেখেছি, 2001 নির্বাচন আমরা দেখেছি সেগুলো। আমাদের কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন স্থিতিশীল একটা সরকার চায়, একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন চায়। বাংলাদেশকে দীর্ঘদিন যে গণতন্ত্রহীনতা ছিল, স্বৈরাচারের কবলে ছিল, সেখান থেকে গণতন্ত্রের ট্র্যাকে ফিরিয়ে আনতে চায়। সেগুলোর জন্য অনেক ইস্যুকে যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে কিন্তু সব কিছু বন্ডুল হয়ে যাবে। এবং ফেসিবাদের যে কথাটা বলছেন, পিআর পদ্ধতিতেও ফেসিবাদেরও উত্থান করতে পারে, এইভাবে ঘুরতে পারে। আপনার হয়তো থাকলো না, আপনার তাদের সাপোর্ট বেস তো আছে, তো তাদের কেউ দাঁড়ালো মনে করেন, সেটা ছাড়াই মনে করেন দাঁড়ালো, কি বলে প্রতীক ছাড়াই দাঁড়ালো, তো কোনো জায়গায় তো তাদের ভোট আছে, তো সেই ভোটগুলো যদি তাদের বাক্সে পড়ে, তাদের সেই প্রতিনিধি তারা আনঅফিশিয়ালি তারা যদি সেগুলো ঠিক করে দেয়, পারে। কিন্তু ওখানে কিন্তু একটু কষ্ট হবে এই কারণ পিআর পদ্ধতিতে একটা নির্দিষ্ট ভোট পেলে আপনি সেই অনুপাতে আপনি সিট পেয়ে যাবেন। কিন্তু ওই অন্য পদ্ধতিতে কিন্তু সিট পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেখানেও পেতে পারে, সেটা সংখ্যা হবে খুবই কম, মানে স্বতন্ত্র দাঁড়ালো। তাহলে সেখানে আমি বলছি এই সংখ্যাটা কিন্তু ফেসিবাদকে সহযোগিতা করার জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে, কারণ তারা অনেক বেশি সিটে তখন চলে যেতে পারে। কারণ তাদের তো একটা ভোট তো তাদের আছে, সত্যি কথা, তাদের তো একটা ভোট আছে, এটা 20-এর নিচে হোক, তাহলে এটা কিন্তু তাদের ভোটের সংখ্যা কিন্তু জামাতের চেয়ে বেশি, কিন্তু এটা কিন্তু মানতেই হবে। তো কাজেই আমার কথাটা হচ্ছে যে আপনি মানে রাজনৈতিক দলগুলি নিয়ে যারা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করলো, তারা এসব নিয়ে নিজেদের মধ্যে আপনার বিরোধ সৃষ্টি না করা মানে তো
তাইলে আমাকে বুঝতে হবে যে তাদের অন্য কোনো এজেন্ডা আছে, সেই এজেন্ডা তো বাংলাদেশের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু গত 1.5 দশকে রাষ্ট্রের পরতে পরতে যে ক্ষত তৈরি হয়েছে, এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হলো পরিবর্তনের, সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের পথে হাঁটলে কোনো পরিবর্তন আসবে কি? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পরে সে উত্তরটি নেব। দর্শক, দেশ সন্ধানের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। কামাল উদ্দিন সবুজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানের পর যে সুযোগ তৈরি হলো, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হলো, সেই সব সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের পথে হাঁটা হয়, কোনো পরিবর্তন আদতে আসবে কি? না, প্রথম কথা হচ্ছে, আমি এই যে 11 মাস যে হলো, 11 মাসে আপনি সংস্কার এবং বিচার করেন নাই কেন? 11 মাসে তো সংস্কার এবং বিচার অনেকগুলি করে ফেললেন। আপনি তো সংস্কার তো আপনি 200 সংস্কার তো আপনি করতে পারবেন না। আপনি অন্তত প্রয়োজন, যেই বাংলাদেশ যে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, গণতন্ত্র যে আপনার গণতন্ত্রকে যে সমাহিত করা হয়েছে, সেখান থেকে গণতন্ত্রের ট্র্যাকে ফিরে আনার জন্য আপনি 200-250 ইস্যু না নিয়ে স্পেসিফিক যেই জিনিসগুলি দরকার ছিল সেগুলোকে করে তো আপনি 11 মাসে অনেকগুলি সংস্কার করে ফেলতে পারতেন। সেগুলোর মধ্যে বিএনপি সহ অন্যান্য জামাত সহ এগুলো কতগুলিতে তারা তো ঐক্যমত ছিল, আছে, এখনও করা উচিত ছিল, সেগুলো করেন নাই। বিচারের যে কথাটা বলছেন, বিচারও তো 11 মাসে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিচারের রায় দিয়ে দেওয়া উচিত ছিল তাদের সরকারের। এই ধরনের একটা গণঅভ্যুত্থানের পরে এগুলো দ্রুত করে ফেলতে হয়। দেখেন আপনি, এই যে বিচারটা হলো না, বিচারগুলি যে রায় হলো না অনেকগুলি, যেটা 11 মাসে করে ফেলতে পারতো, যে কতগুলি সংস্কার যে হলো না, কতগুলি হয়ে যেতে পারতো, হয়ে বাকিগুলি নিয়ে মনে করেন আলোচনা চলতে পারতো, তাহলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হতো যে এখন যে সংখ্যা মানুষ যে শঙ্কিত, এই জিনিসটা হতো না। তো কাজে আপনি দেখেন, আজকে যদি প্রশাসনের কথা বলেন, সংস্কারের কথা যে বলছেন, প্রশাসনের যে ফেসিবাদের যে দোসরদের কথা বলা হচ্ছে, তাদের তো সবাই এখনো বসে আছে ওখানে, একদমই বসে আছে। তারপরে শুধু তাই না, বিচার বিভাগও তো বসে আছে, অনেক জায়গায় বসে আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এদেরকে রেখে যারা এখন ঘাপটি মেরে বসে আছে, এবং আপনি সংস্কারটাও ঠিকমতো করছেন না, বিচারটাও করছেন না, ব্যুরোক্রেসিতেও করছেন না, তাহলে শুধু নির্বাচনের কথা আমি তো যা দেখতেছি যেভাবে যাচ্ছে, যে কোনো সময় আপনার যে কারণে যে বিপ্লব হয়েছে, যে কারণে যে গণঅভ্যুত্থান, সেটা আপনার ম্লান হয়ে যেতে পারে। তো কাজেই আমার কথাটা, আমরাও তো সমালোচনা করছি, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, তার সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বড় দলের কোনো সংঘাতে যাতে না হয়। এবং আমি এটাও জানি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ ওনারাও চায়, এবং ওনাদের বক্তব্য এটা একদম স্পষ্ট, বিশেষ করে মিটিংয়ের পরে, যে এই সরকারের সঙ্গে সদ্ভাব রেখেই নির্বাচনটা করা উচিত। সেটা তো সরকারের পক্ষ থেকেও সেই ধরনের একটা উদ্যোগ লাগবে। সরকারের মধ্যে যদি শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে তো এই উদ্যোগটা ব্যস্ত যেতে পারে। তো কাজেই বিষয়টা হলো টু ওয়ে ট্রাফিক। এখানে বিএনপির দায়িত্ব, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপরের দায়িত্বটা অনেক বেশি বর্তায়, এটা ঠিক আছে। কিন্তু জামাত সহ এনসিপি সহ যারা মনে করছে তারা ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতায় আসার মতো অবস্থান তাদের হয়তো এখনো তৈরি হয় নাই। কিন্তু আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাস করেন, আপনাকে তো সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, আনলেস আপনি আরেকটি নতুন একটা পদ্ধতি উদ্ভাবন না করেন। মনে করেন দেশ কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যাবে কিনা, সে কথাও তো আলোচনা আছে, অনেকে মনে করে। কিন্তু সেটার আগ পর্যন্ত এখন যেটা আছে, আপনার তো সেই প্রক্রিয়া যে সেই নির্বাচন করতে হবে। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে, জামাতের সঙ্গে কিন্তু দেখেন বিএনপির আগে সমঝোতা হয়েছিল তো 2001-এ নির্বাচনে, কিন্তু তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। তারপরে মনে করেন এনসিপি একটা নতুন দল আসছে, আপনি কিন্তু বিএনপি যেহেতু, এটা তো খুবই একেবারেই স্পষ্ট যে নর্মাল একটা ইলেকশন হলে, একটা সুস্থ ইলেকশন হলে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, এটাই আপনার একটা এখন ধারণা, প্রচলিত ধারণা এখন যেটা। এখন এটা হলেই যে বিএনপি আপনারা যেটা বলতেন ফেসিবাদের উত্থান হইতে পারে কিনা, ফেসিবাদের উত্থান তো যে কোনো সময় হইতে পারে নানা ফর্মে। আপনাকে যেই সরকারটা ভবিষ্যতে আসবে, সেটা যদি বিএনপির নেতৃত্বে হয়, সেটাকে অ্যাকাউন্টেবল করার জন্য যেই জায়গাগুলোতে সংস্কার করা দরকার,
যেই যে জায়গাগুলোতে আপনার কি বলে বিচারের ব্যাপারটা আছে সেগুলি করা দরকার, সেগুলো করে ফেলেন। সেগুলো তো বর্তমান সরকার যিনি আছে উনাকে করতে হবে। রাজনৈতিক দলগুলো তো বলেই দিয়েছে তারা সমর্থন দিবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানা ধরনের ইস্যু নিয়ে আসেন, আজকে পিআর, কালকে স্থানীয় সরকার নির্বাচন, কালকে আরেকদিন ওইটা, তাহলে তো আপনাকে সেই জুলাই সনদের কথা বলেন বা জুলাই আগস্ট বিপ্লবের কথা, আপনি তো ওইটার স্পিরিটকে আপনি ম্লান করে দিবেন। এবং ম্লান করার অর্থই হচ্ছে যে ফেসিবাদকে আপনারা 17-18 বছরের অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেটার বিনিময়ে যে এই তাদেরকে যে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে এত দ্রুত সময় যদি এই সুযোগ করে দেওয়া হয়, তাহলে এদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্যজনক অধ্যায় তৈরি হবে আবার। তো কাজেই নিশ্চয়ই বিএনপি সহ কোনো দলই চাইবে না, আমি আশা করি, যে সেই সুযোগ তারা আবার পাক। তো কাজেই এখানে বিএনপির দায়িত্ব ডেফিনেটলি বেশি। বিএনপিকে নিশ্চয়ই অনেক জায়গায় ছাড় দিতে হবে, তারা ছাড় দিয়েছেও। ধন্যবাদ। এবং জামাতকে এবং এনসিপিকেও ছাড় দিতে হবে, তাদেরকে নতুন নতুন ইস্যু এনে আমি মনে করি না যে নির্বাচনটাকে প্রলম্বিত করা উচিত না, বরং এই যে বিচার সংস্কার, প্রশাসনের যে বিষয়গুলো, পুলিশের যে এগুলোকে এক সংস্কার করে এগুলোকে মানে আপনাকে একটা সিস্টেমে এনে নির্বাচনটা করা উচিত এবং বাংলাদেশকে মানুষকে ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন, গতকাল বিমানবন্দরে আসিফ মাহমুদের হাত ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সচেতন মহলে নানামুখী আলোচনা চলছে। এমনকি প্রশ্ন এসেছে যে তিনি কবে কিভাবে এই অস্ত্রের লাইসেন্স পেলেন এবং ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন এসেছে। কোনো মন্তব্য করতে চাইবেন কি? হ্যাঁ, মন্তব্য তো করতে হবে, কেননা আপনি যখন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তখন আপনাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনি কিন্তু জনগণের টাকা খরচ করছেন, আপনি নিজের টাকা, নিজের বাপের টাকা কিন্তু খরচ করছেন না। আপনি জনগণের, আপনি 2 দিন আগে ছিলেন একজন ছাত্র শিক্ষার্থী, আপনি এখানে আসার সঙ্গে সঙ্গে আপনার অর্থবিত্ত একেবারে ফুলে ফেপে এত বড় হয়ে গেছে যে আপনার এখন নিরাপত্তার জন্য অস্ত্র লাগে, অস্ত্রের লাইসেন্স লাগে, আপনার এক জায়গা থেকে আপনি এখন এক জায়গায় ভ্রমণে যাচ্ছেন, সেখানে আপনার পুরা একটা ম্যাগাজিন ভরে আপনি গুলি নিয়ে যাচ্ছেন, আপনি আবার নিজের টাইম লাইনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন এটা আমার ভুল হয়ে গেছে, ভুল করে আমি রেখে আসছি। এইগুলো তো আপনার একেবারে এত শিশুসুলভ আচরণ করলে তো একটা দেশ চালানো যায় না। রাষ্ট্র নিয়ে আপনি কি খেলা করবেন নাকি? রাষ্ট্র আপনার এখানে 18 কোটি মানুষের জীবন নিয়ে আপনি খেলা করছেন। এটা তো মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলেই যে শিশুসুলভ আচরণ এদের মধ্যে দেখতে পাচ্ছে। আর এক গ্রুপ হচ্ছে একেবারে আপনার একেবারেই যারা মানে ব্যাকডেটেড হয়ে গেছে এরকম। তো এইটা কেন করতে হবে? তারপরে আপনার আমি আরেকটা জিনিস বলছি যে এরা যে কোনো অবস্থাতে কোনো জায়গায় নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা জিনিস দেখেন, এনবিআর এর মতো একটা প্রতিষ্ঠান, তারা গত 1.5 মাস ধরে আন্দোলন সংগ্রাম করছে। আপনার নার্ভ, আপনার দেশের রাজস্ব আদায় করবে যারা, তারা কি বলে কমপ্লিট শাটডাউন, তারপরে রোড মার্চ টু এনবিআর ভবন। আচ্ছা, এইগুলো ওদের করার কি কোনো ক্ষমতা আছে? আপনি কেন ওদেরকে ঠেকাচ্ছেন না? ঠেকান নাই কেন এতদিন? 1.5 মাস ধরে তারা কোনো রকম রাজস্ব আদায়ের মধ্যে যায় নাই। বাংলাদেশে আজকেই আমি দেখলাম যে এনবিআর এর চেয়ারম্যান বলছেন যে এবছর 1 লক্ষ কোটি টাকা আদায় কম হবে। আমরা সবশেষে দেখলাম যে সরকার হার্ডলাইনে যাবার পর সমাধান এলো। হ্যাঁ, না কখন আসলো? আপনি 1.5 মাস পরে, সে 12ই মে তাদের স্টার্ট হয়েছে এই আন্দোলন সংগ্রাম। আপনি তাদের দিকে কোনো রকম মানে যে কথাই বললেন না, বা তারা যে আন্দোলন সংগ্রাম করছে তারা অত্যন্ত একটা কি ব্যাপার, এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার। এই তাদেরকে বলা হচ্ছে যে রাজস্ব আদায়ের নীতিমালাটা কিরকম হবে আর বাস্তবায়নটা কিভাবে হবে, দুইটাই তাদেরকে দিতে হবে। মানে এটা মামার বাড়ির আবদার। আপনি এটা তো বিশ্ব কি বলে IMF এরও একটা সাজেশন আছে, যারা নীতি প্রণয়ন করবে তারা দেখবে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে, তারা বাস্তবায়ন করবে আরেকটা সেক্টর। এক গ্রুপ নীতি প্রণয়ন করবে, যেটা সবসময় হয়ে থাকে, কিন্তু এখানে এই কাজটা তারা করতে চাচ্ছে না। এরা চুরিচামারি যেগুলো আগে করছে সেই চুরিচামারির লাইনটা তারা ঠিক রাখতে চায়, এবং যে মুহূর্তে বলছে যে দুদককে দিয়ে
অনুসন্ধান করানো শুরু করব বলে ঘোষণা দেওয়া হয়েছে, সব সুর করে কিন্তু আবার অফিসে ঢুকে পড়ছে। মানে সবগুলো কিন্তু চোরের একেবারে আড্ডাখানা। এদেরকে কোমরে দড়ি বেঁধে আপনি নিয়ে যান না, তাহলে দেখবেন বুঝতে পারবেন কতগুলো মানে শয়তানের এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। এর কয়েকদিন আগে সচিবালয়ে একই ঘটনা করছে। কেন সচিবালয়ে তারা হরতাল তারপরে আন্দোলন সংগ্রাম করবে? তারা কি এক জায়গা থেকে আর এক জায়গায় তাদের বদলি করা যাবে না? একেবারে মামার বাড়ির আবদার। এই সমস্ত জায়গাগুলো এখন ঠিক করতে গেছে যখন, তখন তারা ধরা খেয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতেও তো ভালোভাবে হাত দিতে হবে, শক্তভাবে ধরতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই মানে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনি অনেক দেরি করে ফেলছেন। এর মধ্যে আগেও কয়েকটা ঘটনা ঘটে গেছে, যে আনসাররাও পর্যন্ত এখানে সমাবেশ করেছে। আপনি বেশিরভাগ সময় দেখছেন যে এখন হয় শাহবাগ, না হলে টিএসসি, না হলে প্রেস ক্লাবের সামনে তো প্রতিদিন একেবারে দরবার বসে যায়। যার যার দাবি দাওয়া আছে সব এসে এখানে তারা আদায় করতে চায়। কিন্তু এই সরকার মব ভায়োলেন্সের মতো ঘটনাও দেখছি। হ্যাঁ, মব ভায়োলেন্সও হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাই এইগুলো কেন হবে? এগুলো তো ধরেন আপনার যদি সরকার যত দ্রুত একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিতে পারে। আর 2 নম্বর হলো যে আপনি যাই বলেন না কেন, একটা মানে মেয়াদ যদি নির্ধারিত না থাকে, একটা সরকার কতদিন থাকবে কি থাকবে না, একটা স্থিতিশীলতা যদি না থাকে, তাহলে আপনার কিন্তু এই সামাজিক অনেকগুলো সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি সমালোচনা করছিলেন, গঠনমূলক আলোচনা করছিলেন। সেই জায়গা থেকে কামালউদ্দিন সবুজও কিন্তু কিছুক্ষণ আগে প্রশ্ন রেখেছে যে 11 মাসে সরকার কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেনি। এই বিষয়ে যেমনটি আসলে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, টকশোতে অনেকে বলেন অনেক কিছুই হচ্ছে না, কিন্তু তাদের বলবো দেখার জন্য চোখ থাকা লাগে। শুধু বিল্ডিং মানেই সব না, ভেতরে ভেতরে অনেক কাজ হয়েছে, অনলাইনে অনেক সেবা মিলছে, অনেক ক্ষেত্রে বিশ্বব্যাংক বা IMF সহায়তা করছে। হ্যাঁ, সেটা তো করছে। আমি সেটা বললাম। ওই যে এনবিআর এর ঘটনাটা আমি বলবো যে অত্যন্ত ইতিবাচক। সরকারের এই যে কাজগুলো করে ফেলছে, আজকে এটা যদি আরো আগে তাদের এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল, যেটা গতকালকে করছে। কেননা এই আপনার রাজস্ব আয়, আপনি শুধু তো রাজস্ব কি, আপনার কাস্টমস একটা গ্রুপ আছে, রাজস্ব আছে, এই 2 জায়গা থেকেই তো আমাদের ইনকামগুলো আসে। তা এই জায়গায় কিভাবে আপনি আদায় করবেন বা কি পলিসি নির্ধারণ করলে পরে এই কাজগুলো হবে, সেই নীতিগুলো তো ওনারা দিয়েছেন। যেই দিয়েছে অমনি এরা বেঁকে বসে। আর আমি বলবো এরা তো এই বিগত দিনের অনেক সুযোগ সুবিধা নিয়েছে, ফ্যাসিবাদের দোসর এগুলো। এরা যতদিন এইরকম প্রশাসনের মধ্যে থাকবে, তারপরে গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে, তারা যে কোনো মুহূর্তে কিন্তু সবল মারবে। আপনার মনে থাকার কথা, 1973 সালে বলা হয়ে থাকে যে তোফায়েল ক্যাডার যারা ছিল, তারা কিন্তু 1996 সালে এসে জনতার মঞ্চ করে তারা একটা সরকার ফেলে দিয়েছিল। তো এরা সবসময় এই কাজগুলো করতে থাকে, প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকে। তারা একটা সুযোগ বুঝেই সবলটা মেরে ফেলে। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যদি এখনো ফ্যাসিবাদের দোষরা বহাল তবিয়তে থাকে, গত 15 বছর ধরে একজন দুইজন নিয়োগ পেয়েছেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করবে সরকার? এটাও বলতে পারেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক কিছু অন্তরায় হয়ে যেতে পারে। তারপরে দেখেন এই যে আগে আপনার ওই যে ডিসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও যেমন কেলেঙ্কারি হয়েছিল, এখন ডিসি নিয়োগও ওই কেলেঙ্কারির পথে যায় কি যায় না, এটি নিয়েও তাদের মধ্যে অনেক সন্দেহ, মানে সংশয় দানা বেঁধে আছে। তো এই বিষয়গুলো তো সামনে আসবে। এগুলো আসবে কখন? যখন এক সময় নির্বাচনের একটা তফসিল ঘোষণা হয়ে যাবে, তারপরে রিটার্নিং অফিসার কারা হবে, অ্যাসিস্ট্যান্ট মানে রিটার্নিং অফিসার কারা হবে, এই বিষয়গুলো যখন সামনে চলে আসবে, তখন দেখবে যে রাজপথের একটা ঢেউ উঠবে, নির্বাচনী ঢেউ। আর তখন প্রশাসন বুঝতে পারবে যে খুব বেশি ষড়যন্ত্র করে সুবিধা হবে না। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।